মাহফুজ আলম তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুযোগ দেবে, এরপর জামায়াত গুপ্ত হয়ে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে, এরপর হয়তোবা বিএনপি বিরোধী দল কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে। কিন্তু যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, বুঝেন নাই, জুলাই সন্ধ্যা এদেরকে জায়গা মতো ঝুলাই দেওয়া হবে, এটাই বুঝাইছে। হ্যাঁ, শেখ হাসিনা দেশে ফিরবে, এই যে একটু আগে সিদ্ধান্ত হলো। এখন শুধু ভারতের সমর্থনটা বাকি। ভারতের সমর্থনটা পেলেই পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব। জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে এয়ারপোর্টে নামবে। এখন তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে নামবে, বর্তমানে তো একটা সংসদ কার্যকর আছে, তাদের এই ইলেকশনটাকে তো অবৈধ ঘোষণা করতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত এক মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। শেখ হাসিনা খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আসতেছে, শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন হেডলাইন দিয়া ভারতের অনেক সংবাদ মাধ্যমে এই নিউজটা প্রচার হচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ, তারা বলছে আওয়ামী লীগের এই মিছিলে জনসাধারণ সাহায্য করছে, আর এভাবেই যদি জনগণ সাহায্য করতে থাকে তাহলে আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই মিছিল পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব নয়। দর্শক, অন্যদিকে আবার সাবেক উপদেষ্টা মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে বলেছেন, আওয়ামী লীগ ফিরলে বিএনপি জামাত ছাড় পেলেও শেষ রক্ষা হবে না জুলাই যোদ্ধাদের। দর্শক, বিএনপি যদি আওয়ামী লীগকে গণতন্ত্রের নামে ফিরিয়ে আনে তাহলে জামাত গুপ্ত হয়ে যাবে, এমনটাই তিনি বলেছেন। আর ওদিকে ধরা খেয়ে যাবে জুলাই যোদ্ধারা। প্রিয় দর্শক, মাহফুজ আলমের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন আওয়ামী লীগ ফিরলে জুলাই যোদ্ধাদের শেষ রক্ষা হবে না? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এরই ফাঁকে দর্শক, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সব আয়োজন শেষ হয়েছে বলে এমন খবর সামনে এসেছে। দর্শক, কিভাবে তিনি দেশে ফিরতে চলেছেন তার বিস্তারিত আলোচনা ভিডিও শুরুতেই দেখবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা দেশে ফিরছে, এবং এই কথা কতটা সত্য, আদৌ তিনি ফিরছেন কিনা বা কোন পদ্ধতিতে ফিরছেন, নানা জল্পনা কল্পনা চলছে। বিষয়গুলো নিয়ে আজকে ওপেনলি ডিসকাশন হবে। হ্যাঁ, শেখ হাসিনা দেশে ফিরবে, এই যে একটু আগে সিদ্ধান্ত হলো। এখন শুধু ভারতের সমর্থনটা বাকি। ভারতের সমর্থনটা পেলেই পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব হবে। কারণ আপনারা জানেন, সাউথ এশিয়ায় একমাত্র ভারত, আমেরিকা, চীন, রাশিয়া সবার সঙ্গে ব্যালেন্স করে চলতেছে। অর্থাৎ নিজেদের ধুতি সামলাইতে তারা সবার সাথে ব্যালেন্স করে চলছে। আর এই ব্যালেন্স করার ক্ষেত্রে এখন কতটা প্রায়োরিটি পাবে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, সেটাই এখন দেখার বিষয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই এয়ারপোর্টে নামবে। এখন তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে নামবে, বর্তমানে তো একটা সংসদ কার্যকর আছে, তাদের এই ইলেকশনটাকে তো অবৈধ ঘোষণা করতে হবে। কারণ সংবিধান মেনে এই ইলেকশন বাস্তবায়িত হয় নাই, এটা ছিল একটা কূটনৈতিক চাল। এবং সালাউদ্দিন সাহেব তো নিজেই সংসদে বলেছে, স্বীকার করেছে যে জুলাই সনদে আমরা ইচ্ছা করে স্বাক্ষর করেছি যদি আপনারা আমাদেরকে ক্ষমতায় আসতে না দেন, বুঝছে না? তো এখন বর্তমান সময়ে সাবেক প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করে নাই, তাহলে নতুন প্রধানমন্ত্রী কিভাবে দায়িত্ব পায়? আর এই কারণেই কূটনৈতিক ভাবে এই ব্যাক ইনফরমেশন গুলো তারেক রহমানের কাছে ছিল বলেই তিনি কিন্তু ওই হামে শিশু মারা যায়, তিনি যায় সিনেমা দেখে, সে বিভিন্ন জায়গায়। আসলে মেইনলি তারেক রহমান তো কমিশন বাণিজ্য নিয়ে ব্যস্ত, কারণ ও নিজেও জানে কেউ বেশি দিন সরকার চালাতে পারবে না। একটা কোয়ালিশন ইলেকশন আর একটা ইঞ্জিনিয়ারিং করা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। আজকে মানব জমিনের পত্রিকার সম্পাদক মতিউর রহমান কি লিখেছে চলেন তো একটু দেখি। মানব জমিন পত্রিকাতে ইত্তেফাক এটাকে আবার রেফারেন্স টেনে নিউজ করেছে। সেটা হচ্ছে, ভ্যানিটি ব্যাগে করে 3 পৃষ্ঠার পদত্যাগ পত্র নিয়ে গেছেন শেখ হাসিনা। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই। আর যারা এখন দায়িত্বে আছেন তারা ক্ষমতাকে জিম্মি করে আছেন। এই বিষয়টা আস্তে আস্তে বাংলাদেশে এস্টাবলিশড হচ্ছে, এবং বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি যখন চলমান, তখন মার্কিন দূতাবাস হুট করে 2 ঘন্টার নোটিসে একটা অ্যানাউন্সমেন্ট জারি করে। সেই অ্যানাউন্সমেন্টে তারা বলল যে 2 দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। অর্থাৎ যে সমস্ত লাল বদরেরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরে দেশ ছেড়ে ভাগার চিন্তা করছে, ওই যে আফগানিস্তানের মতো বিমানে উঠা পালাইবো, অগরে 2 দিনের মধ্যে ভিসা ফাইল কমপ্লিট করে দিব বলে ঘোষণা দিয়েছে আমেরিকা। চলেন একটু প্রমাণটাও দেখে আসি। এই যে সেই প্রমাণ, ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সুখবর। উপরে ডান পাশে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ইংলিশে লেখা আছে 2 দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করবে।
2 দিনের মধ্যে হঠাৎ করে আমেরিকান এম্বাসির মতো একটা বড় রাষ্ট্র যে কিনা পুরো বিশ্বকে শাসন করে, সেই আমেরিকা 2 দিনের ভিতর বাঙালিদের মতো একটা তৃতীয় থার্ড ক্লাস কান্ট্রির জনগোষ্ঠীকে 2 দিনের মধ্যে ভিসা কমপ্লিট করে দিবে, যেটা ভারতও দেয় না। ভারতের একটা টুরিস্ট ভিসা নিতে গেলেও কিন্তু 7-8 দিন 10 দিন লাগে যায় একেবারে হাই কোয়ালিটি লগ ইন করার পর। আমেরিকা এই মেসেজগুলো দিয়ে কি বোঝাচ্ছে? সেফ এক্সিট, সুযোগ নাই। সেই সেফ এক্সিটের আগেই শেখ হাসিনা দেশে ফিরবে, এবং শেখ হাসিনা দেশে ফিরলে শেখ হাসিনার কর্মীরা কোন কোন জায়গায় কোন কোন জিনিস দখলে নিবেন এখন থেকে রেকি করা শুরু করে দেন। একজনও পালাতে পারবে না যদি আপনারা সক্রিয় থাকেন, এখন থেকে যদি প্রস্তুতি নেন। এই জন্য ঝড় আসার আগে দেখবেন একটা গুমট পরিস্থিতি তৈরি হয়, একটা কালো আবহাওয়া তৈরি হয়। সেই কালো আবহাওয়াই কিন্তু গিয়েছে বিগত 10-15 দিন। খেয়াল করে দেখবেন, আমিও ভিডিও কম দিয়েছি, ভিডিও খুব একটা দেইনি, জাস্ট খালি লাইভ টাইপ করে চ্যানেলটাকে সচল রাখছি। কেন? এখনকার পরিস্থিতি হবে যেটা, সেটা আমরা জানতাম। আপনারা বাংলাদেশকে বিশ্বযুদ্ধের ময়দান বানাবেন, আমেরিকার ওয়ারশিপ জোন ঘোষণা করবেন চট্টগ্রাম সহ সেন্ট মার্টিন সহ ওই অঞ্চলটাকে, এবং সেটা পশ্চিমারা ফলো করে নিউজ করবে। আর সেই নিউজের ভিত্তিতে আপনারা কাজ করবেন ঠিকই, আর বাকিগুলো বসে থাকবে? মোটেও না। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্বে, তারা কখনোই এই ওয়ারশিপ ডিপ্লোমেসিতে যাবে না। কারণ বাংলাদেশ জনগোষ্ঠী সম্পন্ন দেশ, এবং বাংলাদেশ সবসময় তার নিজস্ব জনগোষ্ঠীকে বেনিফিট দিয়ে সাধারণ জনগণকে ভালোবেসে স্বাধীন দেশ পরিচালনা করতে বদ্ধপরিকর। এইরকম ইউএস এর ওয়ারশিপ টাউন করার জন্য বাংলাদেশকে ব্যবহার করবেন আর বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষরা বসে থাকবে, এটা মোটেও সমীচীন হবে না, বা সেটা মোটেও প্রত্যাশিত হবে না, বা আপনাদের প্রত্যাশার জায়গাটা সেটা ফুলফিল করবে না। কারণ শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশে আমেরিকার ঘাঁটি হবে না। একই সাথে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশকে কোনো বহিঃসূত্রের তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দান বানাতে দেওয়া হবে না। এই কারণেই এখন শেষ মুহূর্তে শুধু প্রস্তুতিটা বাকি। যেহেতু দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন জননেত্রী শেখ হাসিনা, এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে ডিপ্লোমেসি, এটাকে পুনরায় লাস্ট একটা সাফল্য মেরে তারপরে তিনি বাংলাদেশে ফিরবেন। তুফাইল আহমেদের জানাজা স্থলে ধানমন্ডি তাকওয়া মসজিদে, সেখানে সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রকাশ্যে আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা যখন জানাজা স্থলে গেছেন, এটা দেখার পর জামাত, শিবির, বিএনপি, এদের যতগুলো অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। এরা এক একজন এক এক ধরনের নোংরামি করছে। একটা মানুষের কথা বলতেই হবে, সেটা হলো ফরহাদ মোজাহারের তাত্ত্বিক শিষ্য, পালংবাদ মাস্টারমাইন্ড মাহফুজ আলম। মাস্টারমাইন্ড একটা স্ট্যাটাস দিয়েছে, তার স্ট্যাটাসটা আপনাদের পরে শোনাতে হবে এবং প্রত্যেকটা লাইনের জবাব দেওয়া উচিত। কিভাবে মানুষ ভয় পায়, মানুষ ভয় পেলে ঠিক কি কি ধরনের চিন্তা ভাবনা করতে পারে, সেটা মাহফুজ আলম তার স্ট্যাটাসে প্রমাণ করে দিয়েছে। চলেন পালংবাদ মাহফুজ কি বলেছে দেখি। লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি, অর্থাৎ জামায়াত এবং বিএনপির ইনসিকিউরিটি। লীগের প্রশ্নে যা কিছু হচ্ছে বাংলাদেশে, কন বনেগা লীগ কা বাপ 86 আর 96, এই দুইটা সালের স্মৃতি বিএনপি কখনোই ভুলতে পারবে না। আর জামাতের আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়ে, যেটা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উচ্চারিত স্মৃতি ভয়ের উৎস বটে। তার মানে বুঝিয়েছে আগামীতে বিএনপি আল্লাহ না করুক ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নিবে, আর জামাত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদে এ প্রজন্মের যারা লীগের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের। সে বিপদ আরো ত্বরান্বিত হয়েছে জামায়াত জুটে যাওয়ার কারণে। নগদে যা লাভ হয়েছিল সেটাকেও বড় করার কোনো চিহ্ন দেখা গেল না। অর্থাৎ সে বুঝাইছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুযোগ দেবে, এরপর জামায়াত গুপ্ত হয়ে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে, এরপর হয়তোবা বিএনপি বিরোধী দল কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে। কিন্তু যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, বুঝেন নাই, জুলাই সন্ত্রাসীরা, এদেরকে জায়গা মতো ঝুলাই দেওয়া হবে, এটাই বুঝাইছে। দুঃখজনক হলেও সত্য, এই প্রজন্ম ব্যস্ত হয়ে আছে নিজেদের হাতের তালুর থেকে ছোট আকৃতির রুটি ভাগাভাগিতে। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদেরকে বুঝিয়েছে রুটিটা বড় করেন, আপনাদের তাকত আছে এই জাতিকে গ্লোবাল সাউথে লিড দেওয়ার, সেটা করেন। যার যার পার্টি, দোকান, ফেরকা, তরিকা সবকিছু থেকে সংগঠিত হন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, সচ্ছল হন। শুধু রাজনীতিতে নয়, সমাজেও প্রভাব তৈরি করেন, দীর্ঘমেয়াদী লড়াই এবং সংহতির পাটাতন গড়ে তোলেন। অর্থাৎ বুঝাইছে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রুটি ভাগাভাগি অনেক হয়েছে, এবার থাইমা নিজেদের মধ্যে প্রতিষ্ঠান গড়ে তোলো, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, প্ল্যাটফর্ম সৃষ্টি করো, যাতে করে লীগ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে মাঠে নামা যায়। এই জুলাই সন্ত্রাসীদের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য, সে আবার ইউটিউবে ভিডিও বানাইছে। জুলাইয়ের মানে আরেকটা জুলাইয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। ছেলের হাতের মোয়া নাইমা দেখ। এরপর বড়দের আশকারা উস্কানিতে অনেক শক্তি ক্ষয় হয়েছে, বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে প্রজন্মকে, আর ছোটদের কুরাম মতাদর্শ ভিত্তিক একপাক্ষিক বয়ান সক্রিয় ছিল, আছে,
এটাকে রাখতে হবে, এভাবেই খেয়ে ফেলা হয় তরুণদের। সেটা 70 দশকে 90 দশকেও ঘটেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াত জুলাই সন্ত্রাসীদেরকে হাটে নিয়ে বেচা দিছে, এটাই বুঝাইছে। এবং বলেছে লড়াইটা তরুণ প্রজন্মের, আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না। সিম্পল কথা, এটা খেয়াল রেখে কৌশল নির্ধারণ করেন, যার যার ইমাম খতিব ফেরকা তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ বিদ্বেষ চর্চা বন্ধ করেন, মতাদর্শের তর্ক হবে হোক, কিন্তু ক্যাবলা রাখেন জুলাই আর এন্টি ফ্যাসিজম। নিজেরা করেন কিন্তু ঠিক থাকেন। এন্টি ফ্যাসিজম, এন্টি আওয়ামী লীগ যে মতবাদ, যে চিন্তা চেতনা, এটা ঠিক রাখেন। পুনশ্চ আমরা ফ্যাসিস্ট লীগ তারাইছি নিশ্চিত মৃত্যু জেনে, সেই সাহসের সাথে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত করেন। ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না। এটা ছিল মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস। তার কথায় একদম সারাংশ যদি আমি বলি, সেটা হলো বিএনপি 96 এর ইতিহাস ভুলতে পারে না, 86 ইতিহাস ভুলতে পারে না। এই ইতিহাস তাদেরকে তাড়া করে বেড়ায়। তারা চাইলেও লীগকে ফেরাতে পারে না, সেই ঐতিহাসিক বিষয়টা তাদের মাথার মধ্যে সবসময় খেলাধুলা করে। জামাত তাদের আদর্শগত সমস্যা আছে, 71-এর মুক্তিযুদ্ধে রাজাকার ছিল, সেই জায়গা থেকে তারা কখনোই বাংলাদেশের রাজনীতিতে স্টেবল হতে পারবে না। কিন্তু এই জুলাই চেতনাবাজ যারা ছিল, এই জুলাই চেতনাবাজদেরকে দিয়ে জামাত অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, জুটে গিয়েছিল, কিন্তু এন্ডিং আওয়ারে গিয়ে দেখেছে এদের বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ, যার কারণে জামাত আর বিএনপি মিলেমিশে জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। যদিও জামাত নাটক করে জুলাই সনদের, বাট এটা পরিকল্পিত। অর্থাৎ মাহফুজ আলম তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে জামাত, বিএনপি, এনসিপি, যারা যত কিছু আছে সবাই মিলে করো, কিন্তু লীগের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে, তীরের মতো সোজা থাকতে হবে। কখনোই লীগের প্রশ্নে আপোষ করা যাবে না। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে লীগকে রাজনৈতিকভাবে সুযোগ দেবে, তখন জামাত ফান্দে পড়বে, ফান্দে পড়ে তারা লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে। নির্বাচন হবে, হয়তোবা বিএনপি বিরোধী দল হবে কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে, এটাই বুঝাইছে। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের কোনো রক্ষা নাই। জামাত রক্ষা পেয়ে যাবে, বিএনপি রক্ষা পেয়ে যাবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের রক্ষা হবে না। যার কারণেই গতকাল রাত থেকে জুলাই সন্ত্রাসীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা তুফাইল আহমেদের লাশ শহীদ মিনারে জানাজা করতে দেয় নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই, যেখানে টিকটকার কারিনা কায়সার শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে, পবিত্র মাটিতে তার লাশকে জানাজা পড়ানো হয়। কি চমৎকার, কি চমৎকার। মাহফুজ আলম তোমাদের জন্য একটা চমৎকার স্লোগান বের করেছি, তোমরা জামাতের একটা পার্ট, সেটা তোমরা জানি। সুতরাং ভবিষ্যতে কিছুদিন পর তোমরা স্লোগান দেবে, লুঙ্গির নিচে অন্ধকার, আমরা সবাই চমৎকার। বুঝো নাই? আবার বলবো, লুঙ্গির নিচে অন্ধকার, আমরা সবাই চমৎকার। তুমি যতই তাত্ত্বিক বয়ান দাও, যতই তাত্ত্বিক স্ট্যাটাস দাও, কোনো লাভ নাই। খেলা হবে। শেখ হাসিনা বসন্ত বাংলাদেশে এসে গেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা। এর মধ্যে দেশব্যাপী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে এসব মিছিলের পকর। দীর্ঘ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে 1 জুন দিনে দুপুরে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিওসির মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল আকস্মিক শোডাউন পুলিশ থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলে বেশ চিন্তার উদ্রেক করেছে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা। এসব নিয়ে চিন্তা রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমগুলোর লাইভ সম্প্রচারের ভিডিও প্রশাসনের শীর্ষ মহলকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ঘটনাস্থলে তড়িৎ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের হিসাব মতে 1 জুন একদিনে দেশের কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 9টি কর্মসূচি পালন করেছে। দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের অঙ্গ সংগঠনগুলোর এমন তৎপরতায় জরুরি বৈঠকও হয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত 1 মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। বিষয়টি ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে প্রশাসনকে। পুলিশের প্রশ্ন, এমন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে দলটি? দীর্ঘ 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে খুলেছে দেশের সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে যখন একটি মৃদু আমেজ ও ধীর গতির কর্মচাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে এক আকস্মিক ঝাঁকুনি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক রাজপথের তৎপরতা। রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
ইউনূসের আমলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতা কর্মীরা আকস্মিক মিছিল করত। বিএনপি ক্ষমতায় আসার পরও বহু জায়গায় মিছিল করেছে, কিন্তু 1 জুন বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের দুটি আকস্মিক শোডাউন আগের কর্মকাণ্ডগুলোকে একদমই ছাড়িয়ে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের জিওসি মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সকালে সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিএসসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। চট্টগ্রামের আনোয়ারায় এদিন আরো একটি মিছিল হয়েছে। সেখানে ছাত্রলীগের উদ্যোগে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক, নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে বেশ আলোচনা হচ্ছে। একই দিন মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ফরিদপুর, রংপুর ও লক্ষ্মীপুরে মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, 1 জুন সকালে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তবে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানার সহ 2 ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়। একইভাবে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রংপুর মহানগরীতে। ভিডিওতে দেখা যায়, রংপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল লেখা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ভিডিওটি নগরের পশ্চিম বাবু খান নজরুল পাঠাগারের সামনে আরেক রোড এলাকায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, 24 মধ্য জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই বাইরে আছে ছাত্রলীগ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির নেতাকর্মীরা 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। সেটি আবার একেবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে। গত ডাকসু নির্বাচনের পর থেকেই ভবনটি একরকম ছাত্র শিবিরের দখলই আছে। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয়েছে। 1 জুন সকাল 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ছাত্রলীগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার ফাঁসির দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন এবং শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। সংগঠনটির উত্থাপিত 6 দফা দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে সোনান অ্যারেস্ট দেখানো বন্ধ করা। এছাড়া নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেছেন, কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে। দিনব্যাপী দেশের নানা স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগের এসব কর্মসূচির খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা হচ্ছিল। এর মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর খবর আসে। সোমবার বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। 1970 সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে 1973 থেকে 2024 সাল পর্যন্ত সব মিলিয়ে তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 33 মাস এবং তারপর অনেকবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 69 গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানা শেষে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। স্লোগান বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, একদিনে দেশের এতগুলো জেলায়
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় বড় শোডাউন বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম হয়েছে। বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। পুলিশের একটি গোয়েন্দা উইং এর মতে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যেভাবে দেশে কাজ করছে, পুলিশ সেটার নাম দিয়েছে অপারেশন চক্রবাল। কিন্তু এতদিন যেসব মিছিল হতো সেগুলোতে জনসমাগম এতটা ছিল না। কিন্তু 1 জুন প্রথমে চট্টগ্রাম শহরে, পরে ঢাকার ধানমন্ডিতে এত বেশি লোক সমাগম হয়েছে, যেটি পুলিশকে নতুন করে ভাবাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 24শে এপ্রিল থেকে 20শে মে পর্যন্ত নগরের জিওসি মোড়, 16 শহর, সিআরবি, মেহেদীবাগ, খুলশী ও কোতোয়ালি সহ বিভিন্ন এলাকায় অন্তত 10টি ঝটিকা মিছিল হয়েছে। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সেসব মিছিলে স্থানীয় বা আশপাশের লোকজন তাদের সাহায্য করতেও দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ এসব মিছিলের পেছনে ধাওয়া দিলে তখন সিএনজি ও অটোরিকশাওয়ালারা দ্রুত পালাতে মিছিলকারীদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর এই মিছিলের ঘটনাগুলো বাড়ছে যখন অতি সম্প্রতি ভারতের দিল্লিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের দেশে ফেরার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার রায় হওয়ার পরও তিনি যে কোনো উপায়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্ধেক জেলা ও উপজেলায় ছাত্রলীগ এবং যুবলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা প্রায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। ফলে স্থানীয়ভাবে ব্যাপক ধরপাকড়ের পরও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাগে আনতে পারছে না পুলিশ। চট্টগ্রামের মতো বড় ধরনের শোডাউন আরো একটি মেট্রোপলিটন ও জেলা শহরে হওয়ার আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনটিতে। পুলিশ কর্মকর্তারা মনে করেন, এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বর্তমান সরকারের 100 দিনে খুনের ঘটনা বাড়ছে। 1 জুন দিবাগত রাতে মোহাম্মদপুরের ছিনতাই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাত্রলীগের শোডাউন ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানই ভালো মনে করেন পুলিশ কর্মকর্তারা। এখন দেখার বিষয় সরকারের শীর্ষ মহলে এ নিয়ে কি প্রতিক্রিয়া হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।